আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের অনলাইন ক্লাসগুলো এনজয় করছো তো? নিশ্চয়ই এনজয় করছো। শুধু এনজয় করলে হবে না, যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু শিখতে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, আজকে তোমাদের জীববিজ্ঞান বই থেকে আমি আরেকটা অধ্যায় আলোচনা করব। একটা ইম্পর্টেন্ট অধ্যায় থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে রেচন প্রক্রিয়া, অষ্টম অধ্যায়। এই অধ্যায় থেকে আমি দুটো সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেহেতু তোমাদের আগে পড়িয়েছিলাম এই অধ্যায়গুলো। সো এখন আমরা কিছু বোর্ড প্রশ্ন আলোচনা করছি, যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইফেক্টিভ হবে এবং যেগুলো চর্চা করলে তোমরা অন্য প্রশ্নগুলো সম্পর্কে বুঝতে পারবে এবং লিখতে পারবে। আচ্ছা দেখো, আমি একটা সৃজনশীল লিখেছি। সৃজনশীলে দেখো একটা চিত্র আঁকা আছে। চিত্রটা দেখে তোমরা কি বুঝতে পারছো? এটা কিসের ছবি? এটা হচ্ছে বৃক্কের একটা অংশ, ন্যাফ্রনের উপরিভাগ, যেখানে কি আছে, বোমেন্স ক্যাপসুল আছে, আর এটা হচ্ছে রেনাল টিউবুলের ছোট একটু অংশ। এখানে দেখো চিহ্নিত করা আছে, এটা কি? এফারেন্ট আর্টারিয়ল, ইফারেন্ট আর্টারিয়ল, মাঝে আছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাসে কি থাকে আমরা জানি, 50টি কৈশিক জালিকা নিয়ে গ্লোমেরুলাস গঠিত। আর এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল বলে। এই গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল মিলেই কিন্তু রেনাল ক্যাপসুল। আমরা জানি কি নেফ্রনের দুটো অংশ, একটা হচ্ছে রেনাল ক্যাপসুল আর একটা হচ্ছে রেনাল টিউবুল। এখন আমি প্রশ্নগুলো দেখছি। দেখো, ক নম্বরে কি লিখেছি? নেফ্রন কি? নেফ্রন কি আমরা জানি বৃক্কের গঠন এবং কার্যকরী একক। এটা তোমরা লিখতে পারবে সোজা। এরপর দেখো খ নম্বরে কি লিখেছি? খ নম্বরে লিখেছি অসমো রেগুলেশন বলতে কি বোঝায়। অসমো রেগুলেশন, তোমাদের প্রশ্ন এসেছিল, তোমরা অনেক সময় ভুল লিখেছো। অসমো রেগুলেশন কিন্তু কোনো ব্যাধি না। এটা হচ্ছে আমাদের দেহে পানি, বিভিন্ন খনিজ লবণের মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, এগুলার যে সমতা রক্ষা, সেগুলোই কিন্তু অসমো রেগুলেশন। মানে সমতা রক্ষাটাই হচ্ছে অসমো রেগুলেশন। এই অসমো রেগুলেশনের কাজটা কে করে? বৃক্ক। বৃক্কের মাধ্যমে আমাদের দেহের অতিরিক্ত পানি, সেই পানির সাথে কিন্তু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সেগুলো কিন্তু দেহ থেকে বের হয়ে যাচ্ছে। এই বৃক্ক কিন্তু এই অসমো রেগুলেশনের কাজটা করছে। এরপরে দেখো গ নম্বরে বলেছে উদ্দীপকের এ অংশটি, উদ্দীপকের এ অংশ কোনটা? দেখো, এই অংশটি কি টিস্যু চিত্রসহ ব্যাখ্যা করো। এখানে কিন্তু একটা আবরণী টিস্যু বোঝাচ্ছে। আমরা জানি আবরণী টিস্যু কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে স্কোয়ামাস, কিউবয়েডাল, আর একটা হচ্ছে কি কলামনার, তাই না? এর মধ্যে এই টিস্যুটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু। এরপরে বলেছে কি টিস্যু? স্কোয়ামাস আবরণী টিস্যু চিত্রসহ ব্যাখ্যা করো। চিত্রটা কিভাবে আঁকবে? এটার কোষগুলা কিন্তু হেক্সাগোনাল আঁকবা, এরকম আঁকবা। এটা কিন্তু এই কোষগুলা মাছের আইসের মতো চ্যাপ্টা, স্কোয়ামাস বলে এজন্য, এবং একটা ভিত্তি পর্দার মধ্যে পাশাপাশি সাজানো থাকে, এবং এটা নিউক্লিয়াস গুলা বড়। আবরণী টিস্যুর কাজ কি? আবরণী টিস্যুর কাজ হচ্ছে আবরণ সৃষ্টি করা। এছাড়া যেহেতু এটা বোমেন্স ক্যাপসুলের একটা আবরণ, সেহেতু এটার কাজটা কিছু ক্ষরণকারী কাজও রয়েছে। এটা দেখো নিউক্লিয়াস গুলা বড় আকৃতির এবং কোষগুলো পাশাপাশি থাকে। এই বৈশিষ্ট্য লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে ছবি, এই ছবি আঁকবে আর কয়েকটা বৈশিষ্ট্য পয়েন্ট আকারে 3-4টা প্রশ্ন, 3-4টা পয়েন্ট করে বৈশিষ্ট্যগুলো লিখে দিবে। এরপরে দেখো ঘ নম্বরে বলেছে সি চিহ্নিত অংশ। সি কি? মানে এই পুরো বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস, রেনাল ক্যাপসুল, এই রেনাল ক্যাপসুল, এই পুরোটা নেফ্রনের এই সম্মুখ অংশটা বলছে যে যদি অকার্যকর হয় তাহলে কোন পদ্ধতিতে টেকসই ভাবে কার্যকর করা যাবে বলে তুমি মনে করো। এখন যদি একটা নেফ্রন কিন্তু বৃক্কের অংশ, যেহেতু নেফ্রন যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু বৃক্কের সমস্যা সৃষ্টি হবে। এখন নেফ্রনের একটা অত্যাবশ্যকীয় অংশ কিন্তু এই গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুল। এখন এই দুটো অংশ যদি অকার্যকর হয় তাহলে বৃক্কটাই অকার্যকর হয়ে যাবে। এখন আমরা জানি বৃক্ক যদি
অকার্যকর হয় তাহলে কিন্তু কয়েকটা ব্যবস্থা আছে। তার মধ্যে প্রথম ব্যবস্থা হচ্ছে 1 নম্বরে ডায়ালাইসিস। আর ডায়ালাইসিসে যদি বৃক্ক কার্যকর না হয় তখন কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। ডায়ালাইসিসটা কি আমরা দেখি। ডায়ালাইসিসটা হচ্ছে যদি বৃক্ক অকার্যকর হয়ে যায় তখন বৈজ্ঞানিক উপায়ে রক্তটাকে পরিশোধিত করা, ঠিক আছে। কারণ বৃক্কের কাজটাকে, এই যে বৃক্কের এই অংশটা, এখানে কি হয়, এখানে রক্তটা আসে, রক্তটা এসে এখানে পরিশ্রুত হয়, যে বর্জ্য পদার্থগুলো আমাদের দেহের জন্য অপ্রয়োজনীয় সেগুলা এখানে হচ্ছে ছাঁকনির মতো ছেকে যায়, ছেকে গিয়ে দেহ থেকে সেই ক্ষতিকর পদার্থগুলো বের হয়ে যায়। এই ছাঁকনের কাজটা এই ডায়ালাইসিস মেশিন আছে, একটা মেশিনের মাধ্যমে করা হয়। এই ডায়ালাইসিস মেশিনে ডায়ালাইসিস টিউব থাকে। ডায়ালাইসিস টিউব থাকার কারণে কি হয়, এই টিউবের দুটো প্রান্ত থাকে। এই কবজি, আমাদের এই কবজিতে কি আছে, ধমনী এবং শিরা আছে। এখন এই ডায়ালাইসিস টিউবের একটা প্রান্ত ধমনীর সাথে জয়েন করা থাকে আর আরেকটা প্রান্ত শিরার সাথে জয়েন করা থাকে। তার ফলে কি হয়, ধমনী থেকে রক্ত ওই ডায়ালাইসিস টিউবের মাধ্যমে যায় এবং ওই ইউরিয়া, ইউরিক অ্যাসিড সেগুলা ওই টিউবের মধ্য দিয়ে শোষিত হয়, যেহেতু ওটার পর্দা বৈষম্য ভেদ থাকে, শোষিত হয়ে গিয়ে যে পরিশ্রুত রক্ত সেটা আবার ডায়ালাইসিস টিউবের মাধ্যমে, শিরার মাধ্যমে দেহের মধ্যে প্রবেশ করানো হয়। ডায়ালাইসিস টিউবটা একটা দ্রবণের মধ্যে ডুবানো থাকে, যে দ্রবণটা রক্তের যে রক্তরস সেটার মতো হয়। এখন ডায়ালাইসিসে যদি কাজ না হয় তখন কি করবে, তখন আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন করা। বৃক্ক প্রতিস্থাপন মানে বৃক্ক সংযোজন করা, মানে অসুস্থ ব্যক্তির শরীরে কোনো সুস্থ ব্যক্তির কোনো কার্যকর বৃক্ক যদি সংযোজন করা যায় তাহলে হয়তো তার বৃক্কটা কাজ করতে পারবে তখন। এখন বৃক্ক প্রতিস্থাপন দুভাবে করা যায়। একটা হচ্ছে নিকট আত্মীয়, মা বাবা খালা এরকম মামা, যাদের সাথে রক্তটা ম্যাচ করবে, রক্তের গ্রুপ একই থাকবে, টিস্যু ম্যাচ করবে, তাদের থেকে নেওয়া যাবে। আরেকটা নেওয়া যাবে কোনো মৃত ব্যক্তি, কোনো ব্যক্তি যদি তার বৃক্কটা দান করে যায়, বা কোনো ব্যক্তি মানে ব্রেন ডেড কিন্তু তার অঙ্গগুলো মানে সংরক্ষণ করা আছে, তখন সেটা কিন্তু এই অসুস্থ ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা যাবে। তাহলে এইভাবে বৃক্ক প্রতিস্থাপন করা যাবে। তাহলে যদি এই বৃক্কটা অকার্যকর হয় তাহলে আমরা দুই উপায়ে কি করতে পারি, বৃক্কটাকে আবার পুনরায় সচল করতে পারি। তাহলে এভাবেই এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখব।